আসসালামু আলাইকুম। এসএসসি ২৭-এর ভাইয়াপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং ঠিকঠাক মতো পড়াশোনা করছো। সো তোমাদের জন্য আমরা চ্যাপ্টার শর্টের ক্লাসগুলো কিন্তু আপলোড করছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 3 অর্থাৎ বল এই চ্যাপ্টারটার সেকেন্ড লেকচার শুরু করব। এবং আমাদের আজকের এই লেকচারে আমরা হচ্ছে গিয়া বেসিক্যালি বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলবো, যেগুলো হচ্ছে আমাদের এক্সামের জন্য, এক্সামের সিকিউ এমসিকিউ এই পোর্শনগুলোর জন্য কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, কারণ হচ্ছে কি আমরা ভাইয়া ভরবেগ, তোমরা নাম শুনছো কিনা, ভরবেগ, ভরবেগের সংরক্ষণশীলতা, তারপর হচ্ছে যে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এই যে বিষয়গুলো নিয়ে আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত টোটালি থিওরি কমপ্লিট করব এবং সাথে সাথে আমাদের কি টাইপের সিকিউ কিংবা এমসিকিউ আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে আসতেছে সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে মোটামুটিভাবে আমরা আলোচনা করব। এবং তোমরা তো জানো যে আমাদের এই চ্যাপ্টার শটের শেষে কিন্তু ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস এবং ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাসও আসবে, যেগুলো বিগত বছরগুলোতে এসেছে এবং টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলের এক্সামগুলোতে এসেছিল। তো আমরা কথাবার্তা না বাড়াই, আমাদের ক্লাসটা কিসের উপর হবে ভাইয়া? আমাদের ক্লাসটা হচ্ছে আমাদের কি 2 নম্বর লেকচার নাকি? ঠিক আছে, তো আমরা শুরু করি। হ্যাঁ, চলো আমরা শুরু করি ভরবেগ দিয়ে। আমরা যেটা বললাম যে ভরবেগ দিয়ে হচ্ছে আমরা শুরু করব। তো আসো, ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। ঠিক আছে, তো আমরা কি জানি ভাইয়া? আমরা জানি না যে ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভরকে আমরা প্রকাশ করি ভাইয়া এম দিয়ে। ভরকে আমরা প্রকাশ করি ভাইয়া এম দিয়ে, রাইট? ভরকে আমরা প্রকাশ করি ভাইয়া এম দিয়ে। আর বেগকে আমরা প্রকাশ করি কি দিয়ে? আর বেগকে আমরা প্রকাশ করি ভাইয়া ভি দিয়ে। সো এই যে এম আর ভি, এই এম আর ভি এর যে গুণফল, তাকেই নাকি আমরা ভরবেগ বলতেছিলাম। আচ্ছা, তো ভরবেগকে প্রকাশ করা হয় কি দিয়ে বলো তো ভাইয়া? আমরা যদি একটু প্রকাশ নিয়ে কথা বলি, ভরবেগকে প্রকাশ করা হয় হচ্ছে, ভরবেগের প্রকাশ হচ্ছে আমাদের পি দিয়ে করা হয়। ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে। কি দিয়ে? ভরবেগকে প্রকাশ করা হয় ভাইয়া পি দিয়ে। তারপর সূত্রটা কি হচ্ছে আমরা দাঁড়ালাম, সূত্রটা আসতেছে আমাদের যে পি, সূত্র আসতেছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ডেল ভি। ঠিক আছে, স্পেসিফিক্যালি লিখলে সূত্রটা হচ্ছে আমাদের এম ডেল ভি। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা যদি একক নিয়ে কথা বলতে বলি যে এটার একক কি হবে, সো পি ইজ ইকুয়াল টু যদি এমভি হয়, পি ইজ ইকুয়াল টু যদি আমাদের এমভি হয়, তাহলে এই ক্ষেত্রে ভাইয়া, এই ক্ষেত্রে আমাদের এককটা কিরকম দাঁড়াবে বলতো? যে আমাদের এম এর একক কি? এম এর একক হচ্ছে ভাইয়া আমাদের কেজি। এম এর একক হচ্ছে আমাদের কেজি। আর বেগের একক কি? বেগের একক হচ্ছে ভাইয়া মিটার পার সেকেন্ড। তার মানে ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক হচ্ছে ভাইয়া কত? কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর আমাদের কি আসে? তারপর আসে হচ্ছে আমাদের মাত্রা। তারপর আসে হচ্ছে আমাদের মাত্রা। আমরা কিভাবে মাত্রা বের করি? সো পি এর মাত্রা কি হবে বলো? পি, পি এর মাত্রা কি হবে? পি এর মাত্রা হবে হচ্ছে এম। এম কি? ভর। ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে ভাইয়া এম। ভি এর মাত্রা কি ভাইয়া? এল টি ইনভার্স 1। এই যে এটাই হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা। ভরবেগের মাত্রা হচ্ছে ভাইয়া এম এল টি ইনভার্স 1। সো আমি তোমাদেরকে অলওয়েজ বলবো এই যে মাত্রা, একক, এগুলো কখনো মুখস্থ করতে না, বরং আমাদের যে সূত্রগুলো আছে, বেসিক সূত্র, এই বেসিক সূত্রগুলো থেকে হচ্ছে আমাদের এই একক, মাত্রার এই বিষয়গুলো কিন্তু তুমি চাইলে মনে রাখতে পারো। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই। যে একক, মাত্রা, এগুলো দেখছি পোলাপান মুখস্থ করে, কেন যেন গদবদ মুখস্থ করে, পরে এমসিকিউতে যখন একটু ঘুরে পেঁচায় দেয় তখন তারা ভুল করে আসতেছে। বাট তুমি যদি মেইন সূত্রটা জানো, তুমি যদি তোমাদের সূত্রটা জানো, তুমি যদি সূত্রটা জানো, তাহলে কিন্তু সূত্রটা জানলে তুমি ইজিলি বের করে ফেলতে পারবে যে অ্যাকচুয়ালি তোমাদের এই যে একক কি হইতে পারে, মাত্রা কি হইতে পারে, এই বিষয়গুলো কিন্তু খুবই দরকার। তো সংজ্ঞাতে কখনো যদি আসে যে ভরবেগ কাকে বলে, তাহলে ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি একটা সিনারিও চিন্তা করি, আমি তোমাদের একটা সিনারিও দেখাই। আমরা যদি একটা সিনারিও চিন্তা করি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা লাইন। এটা আমাদের একটা লাইন। তারপরে এখানে আমাদের একটা বস্তু আছে, চিন্তা করো। মনে করো আমাদের একটা বস্তু, মনে করো আমাদের হচ্ছে একটা বস্তু। হ্যাঁ, মনে করো আমাদের একটা বস্তু। এই বস্তুটা কি করতেছে? এই বস্তুটা মনে করো আমাদের গতিশীল, এই দিকে মনে করো যে গতিশীল। ঠিক আছে, এম ভরের একটা বস্তু, মনে করো যে ভি বেগে, ভি তো না, মনে করো ইউ বেগে, ইউ আদি বেগে গতিশীল ছিল, ইউ আদি বেগে গতিশীল ছিল।
তো এই শুধুমাত্র এতটুকু সিস্টেমে আমি কিন্তু একটা ভরবেগ বের করতে পারি, সেটাকে আমি বলবো হচ্ছে ভাইয়া আদি ভরবেগ। কি বলবো? তাকে আমি বলবো হচ্ছে ভাইয়া আদি ভরবেগ। আদি ভরবেগ, আদি ভরবেগকে আমি প্রকাশ করবো ভাইয়া পি অফ ইনিশিয়াল দিয়ে। ইনিশিয়ালের ফার্স্ট অ্যালফাবেট আই দিয়ে আমি হচ্ছে কি পি আই বলতেছি। পি আই হচ্ছে আমাদের আদি ভরবেগ যদি হয়, তাহলে আমি তাকে কি বলতে পারি? এম গুণ ইউ বলতে পারি না? এম ইউ, আদি ভরবেগ এম ইউ বললাম। আচ্ছা, তারপর তুমি চিন্তা করো, এই বস্তুটাই যদি কিছু সময় পর আমাদের এরকম কোন একটা জায়গাতে চলে যায় এবং সে মনে করো যে তখন ওই অবস্থায় তার বেগ যদি ভি হয়, তখন তার ওই অবস্থায় বেগ যদি ভাইয়া ভি হয়, এম ভরের বস্তুটারই কিছু সময় পর টি সেকেন্ড পরে মনে করো যে ভি বেগ নিয়ে এখন সে গতিশীল, তাহলে এই অবস্থায় এই অবস্থায় তখন তার শেষ ভরবেগ যদি আমি বের করতে চাই ভাইয়া, আর যদি আমি শেষ ভরবেগ বের করতে চাই, শেষ ভরবেগ মানে হচ্ছে ভাইয়া পি অফ এফ। পি এফ মানে হচ্ছে পি ফাইনাল। পি এফ মানে কি? পি এফ মানে হচ্ছে ভাইয়া পি ফাইনাল, ঠিক আছে? পি এফ মানে কি? পি এ ফাইনাল। তো পি ফাইনাল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের কি এম নরমালি ভি, এম নরমালি ভি, ঠিক আছে? তাহলে আমরা যদি ভরবেগের পরিবর্তন বের করতে চাই ভাই, এখান থেকে আমরা যদি ভরবেগের পরিবর্তন বের করতে চাই, ভাইয়া, এই দেখো, আমি যদি এখান থেকে ভরবেগের পরিবর্তন বের করতে চাই, সুতরাং ভরবেগের পরিবর্তন যদি বের করতে চাই, সুতরাং ভরবেগের পরিবর্তন কি টাইপের হলো আর কি এখান থেকে, ঠিক আছে? ভরবেগের পরিবর্তন কি টাইপের হয়েছে? ভরবেগের পরিবর্তনটা হবে, দেখো, যে কোনো কিছু পরিবর্তনকে আমরা কিন্তু ডেল দিয়ে প্রকাশ করি, তাই না? যে কোনো কিছু পরিবর্তন আমরা কি দিয়ে প্রকাশ করি? যে কোনো কিছু পরিবর্তন আমরা ডেল দিয়ে প্রকাশ করি, যে ডেল পি। ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন অবশ্যই কি হবে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এই যে পিএফ মাইনাস কি পিআই, পিএফ মাইনাস পিআই, তাহলে পিএফ কি? পিএফ হচ্ছে আমাদের এম ভি, পিআই হচ্ছে আমাদের এম ইউ। আমি যদি এখান থেকে হিসাব করি এম ইন্টু কি ভি মাইনাস ইউ, না এম ইন্টু ভি মাইনাস ইউ যদি হয়, তাহলে এই যে ভি মাইনাস ইউ, এটা তো আমাদের আবার বেগের পরিবর্তন নাকি? এই ভি মাইনাস ইউ তো আমাদের আবার বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন হলে আমি এখান থেকে কি বলতে পারি? যে এম ডেল ভি, কারণ ইন জেনারেল কেসে বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো তার পরিবর্তন যদি আমি বলতে চাই, তাহলে পরিবর্তন কিন্তু আমাদের ডেল ভি দিয়ে প্রকাশ করতে হবে। তার মানে আমি এখান থেকে কি পাইলাম? আমি তোমাদেরকে যে এখানে লিখে দেখাইছিলাম যে পি ইজ ইকুয়াল টু এম ডেল ভি, কেন এবার বুঝছো কেন এম ডেল ভি? কারণ আমাদের দুইটা নির্দিষ্ট স্টেটের মধ্যে যদি আমাকে হিসাব করতে হয়, তখন কিন্তু আমাদের দুইটা আলাদা আলাদা কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। দুইটা আলাদা আলাদা কন্ডিশনে কিন্তু আমাদের দুইটা আলাদা আলাদা বেগ থাকবে, দুইটা আলাদা আলাদা ভরবেগ থাকবে। দুইটা আলাদা আলাদা বেগ থাকবে, দুইটা আলাদা আলাদা ভরবেগ থাকবে, এবং ভরবেগের যখন আমি বিয়োগ করতেছি, তখন কিন্তু আমি ভর ইন্টু বেগের বিয়োগফলের গুণফলকে হচ্ছে আমি ভরবেগ বলতেছিলাম। তো তুমি এখানে একে কিন্তু আমি একটা জিনিস লিখি না, কিন্তু আমরা ডেল এমভি বলতে পারি, একে আমরা ডেল এমভি বলতে পারি। এই দেখো, ডেল পি ইজ ইকুয়াল টু এম ডেল ভি, ডেল পি ইজ ইকুয়াল টু এম ডেল ভি, এইভাবে লিখতে পারি। ডেল পি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ডেল ভি, বুঝছো? এই হচ্ছে গেল আমাদের ভরবেগ নিয়ে কিছু বেসিক কথাবার্তা। এবার আসো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে তোমরা আরো ভালো মতো বিষয়টা বুঝতে পারবা। হ্যাঁ, বলছে একটি 10 কেজি ভরের বস্তু, একটা 10 কেজি ভরের একটা টেনিস বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে ছুড়ে দেওয়ার পর একই দ্রুতিতে যদি ফিরে আসে, কোথায় ছুড়ে দিছি আমি? দেওয়ালে ছুড়ে দেওয়ার পরে যদি একই দ্রুতিতে ফিরে আসে, তখন বস্তুর ভর বেগের পরিবর্তন কত ভাইয়া? তার মানে আমাকে এখান থেকে কি বের করতে বলছে? তুমি বুঝতেছো? ভরবেগের পরিবর্তন মানে আমাকে এখান থেকে ডেল পি বের করতে বলছে। কি কি দেওয়া আছে? আমার একটা টেনিস বল দেওয়া আছে যার ভর হচ্ছে 10 কেজি, তাকে আমি ইউ আদি বেগে নিক্ষেপ করলাম, এটাকে দেয়ালে ছুড়ে দেওয়ার পরে আমার কাছে সে একই দ্রুতিতে ফিরে আসে। তার মানে ভি হচ্ছে আমাদের কি শেষ বেগ, তার মানে ভি হচ্ছে আমাদের এখানে কত? 10 মিটার পার সেকেন্ড। কারণ আমাদেরকে কি বলছে? কারণ আমাদেরকে বলছে যে একই দ্রুতিতে ভাইয়া ফেরত আসছে, একই দ্রুতিতে ফেরত আসলে তো আমাদের শেষ বেগটা সেমই হবে। তো এরকম অবস্থায় বস্তুর ভরবেগের পরিবর্তন কত? তো আমি এখান থেকে দুটো আলাদা আলাদা স্টেট নিব, একটা হচ্ছে আদি ভরবেগ, একটা হচ্ছে শেষ ভরবেগ। আমি যদি আদি ভরবেগের কথা বলি ভাইয়া, আদি ভরবেগকে আমি যদি বলি যে পি অফ আই, তাহলে আমি এখান থেকে বলতে পারি পি অফ আই মানে হচ্ছে কি এম ইনটু ইউ। তাহলে এম এর ভ্যালু হচ্ছে ভাইয়া 10 কেজি, ইউ এর ভ্যালু হচ্ছে ভাইয়া 10 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 100 কেজি
মিটার পার সেকেন্ড, এটা আমি আদি ভরবেগ পাইছি। এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে শেষ ভরবেগ। তাহলে আমি যদি শেষ ভরবেগ বের করি, শেষ ভরবেগ কি হবে ভাইয়া? পি অফ এফ ইজ ইকুয়াল টু কি? এমভি। এমভি না? এমভি কি না? এমভি। তাহলে দেখো এখানে কত আছে? এম তো আমাদের আগের মতো 10 কেজি নাকি? 10 কেজি। এখন দেখো ভিটাকে যখন আমি এখানে লিখবো, ভিটাকে আমি যখন লিখবো, একটা কথা খেয়াল করো, একটা বস্তুকে আমি একটু যদি ড্র করে তোমাদেরকে বোঝাই, তোমাদেরকে একটা জিনিস আমি ড্র করে বোঝাই। দেখো এটা মনে করো আমাদের কোনো একটা দেওয়াল, এটা মনে করো কোনো একটা দেওয়াল, ঠিক আছে? এই দেওয়ালে আমাকে কি বলছে যে একটা টেনিস বল, এই টেনিস বলটাকে আমি মনে করো কি করছিলাম? থ্রো করছিলাম। এটা মনে করো আমাদের একটা হলুদ কালারের টেনিস বল। এই টেনিস বলটা কি? এই টেনিস বলটা হচ্ছে থ্রো করা হয়েছিল। এই টেনিস বলটা যখন আমাদের এই দেয়ালে বাধাপ্রাপ্ত হয়, যখন আবার ফেরত আসে আমাদের এই মানে দেয়ালটা থেকে, তখন সে প্রথমে তো আদিবেগ ইউ নিয়ে আসতেছিল, আর ব্যাক করতেছি কি মনে করো একটা ভি বেগ নিয়ে না? তো যেই দিক বরাবর মানে আগে যে দিক বরাবর গেছে, এখন যাচ্ছে তার বিপরীত দিক বরাবর, তার মানে এখানে আমাকে যদি বলে যে আমাদের ভরবেগটা তাহলে শেষের ক্ষেত্রে কত, তো এখানে আমি যে ভিটাকে ইউজ করব, এই ভিটা হবে হচ্ছে আমাদের ঋণাত্মক। এটা হবে আমাদের হচ্ছে কি ঋণাত্মক একটা ভি। কেন ঋণাত্মক ভি ভাইয়া? কারণ সে ফেরত আসতেছে আমাদের দিকে। আমি তাকে যেদিকে নিক্ষেপ করছি, সে আঘাতপ্রাপ্ত হওয়ার পর আবার আমার দিকে ফেরত আসতেছে। কারণ আগে যেই দিকে বেগ ছিল, এখন তার উল্টা দিকে বেগ। তো আগে আমি যদি পজিটিভ ধরে নেই ইউকে, এখন আমার শেষ যে বেগটা তাকে নেগেটিভ ধরে নিতে হবে। কারণ সে কি? কারণ সে আমার দিকে ব্যাক আসতেছে, যেদিকে নিক্ষেপ করছি তার উল্টা দিকে তার প্রতিক্রিয়াটা চলতেছে, ঠিক আছে? তো এই হিসাব করলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে ভাইয়া 10 ইন্টু মাইনাস কত? মাইনাস 10। 10 ইন্টু মাইনাস 10 কত? মাইনাস মনে করো যে 100 কেজি মিটার পার সেকেন্ড। 100 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ। তাহলে ভাইয়া ভরবেগের পরিবর্তন কি হবে? তাহলে এখান থেকে আমি এখন ফাইনালি বলবো যে ভাইয়া ভরবেগের, কালিটা অনেক মোটা লাগতেছে, ভরবেগের পরিবর্তন, এখান থেকে কি আসবে বলতো? ভরবেগের পরিবর্তন আসবে হচ্ছে আমাদের যে ডেল পি ইজ ইকুয়াল টু কি? পি অফ এফ মাইনাস পি অফ আই, পি অফ এফ মাইনাস পি অফ আই। তাহলে পি অফ এফ কত? পি অফ এফ হচ্ছে আমাদের ভাইয়া, পি অফ এফ কত? শেষ ভরবেগ হচ্ছে আমাদের মাইনাস 100, মাইনাস 100। আর পিআই কত ভাইয়া? পিআই হচ্ছে আরো 100। তাহলে এখান থেকে আমাদের কি মাইনাস 200 কেজি মিটার পার সেকেন্ড এত ভরবেগ আসতেছে। তাহলে ভরবেগের পরিবর্তন মাইনাস 200 কেজি মিটার পার সেকেন্ড, মাইনাস কত? মাইনাস 200 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সো মাইনাস 200 কেজি মিটার পার সেকেন্ড। এখন অনেকে এই কথাটা আমাকে বলতে পারে যে ভাইয়া আমি এইখানে যে ইউ ছিল, আমি এই ইউ কে নেগেটিভ ধরি, মানে এখানে -10 দিয়ে আমি এই ভিটাকে পজিটিভ ধরি, মানে এই ভিটাকে তারা পজিটিভ ধরতে চাচ্ছে। হ্যাঁ, পজিটিভ ধরতে চাচ্ছে। তাহলে পজিটিভ দিলে ভাইয়া এটা পজিটিভ আসবে না? পজিটিভ 100 মাইনাস, আমি যদি এটারে মাইনাস ধরি, ইউ কে মাইনাস ধরি, তাহলে আমাদের এখানে একটা মাইনাস ভ্যালু থাকবে, অলওয়েজ মাইনাস ভ্যালু থাকবে, অলওয়েজ একটা মাইনাস ভ্যালু থাকবে। তো আমি পিএফ মাইনাস পিআই যদি করি, তাহলে দেখবা যে 200 কেজি মিটার পার সেকেন্ড আসতেছে। তো দুইটাই রাইট। তুমি যদি একটা থেকে একটা নেগেটিভ মানে বিয়োগ করো, তাহলে তোমার এই 200ই আসবে সব সময়। কখনো প্লাস আসতে পারে, আবার মাইনাসও আসতে পারে। এটা ডিপেন্ড করে যে তুমি কাকে কি ধরছো। তা আমি আগেরটাকে পজিটিভ ধরছিলাম, যখন আমি নিক্ষেপ করছি আমি তাকে পজিটিভ ধরছিলাম, ঠিক আছে? যে যখন নিক্ষেপ করা হয় দেয়ালে ছুড়ে দেওয়ার পর একই দ্রুতিতে ফিরে আসে, তো যেহেতু দ্রুতিতে ফিরে আসতেছেন ডিফারেন্ট দিকে মানে উল্টা দিকে, তখন এই জন্য আমি শেষ ভরবেগের বেলায় ওই বেগটাকে আমি নেগেটিভ ধরে নিয়েছি, যেহেতু বিপরীত দিকে আসতেছে। এই জন্য আমাদের এখানে একটা মাইনাস আসছিল। হ্যাঁ, তো যখন আমি ভরবেগের পরিবর্তন বের করতেছি, তখন আমি কিন্তু শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ দিয়ে এইভাবে বের করে ফেলতে পারি। তো আশা করি বুঝতে পারছো তোমরা এই ম্যাথটা, বুঝতে পারছো, ঠিক আছে? আসলে একটা ম্যাথ করি। 3 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড যাবত, কি বলছে? 3 কেজি একটা ভরের বস্তু, এটার উপর 4 সেকেন্ড যাবত কত বল প্রয়োগ করলে, কত বল প্রয়োগ করলে
ভরবেগের পরিবর্তন হবে ভাইয়া 20 কেজি মিটার পার সেকেন্ড। এই কথাগুলো আমাদেরকে হচ্ছে বলে দিছে, আমাদেরকে এই কথাগুলো বলে দিছে। হ্যাঁ, যে 3 কেজি ভরের একটা বস্তু, তো আমাদের এম দেওয়া আছে, 4 সেকেন্ড যাবত কোন একটা কিছু হয়েছে, টি দেওয়া আছে, কত বল প্রয়োগ করলে, কত বল প্রয়োগ করলে মাছিগুলো এত ঝামেলা করে। আচ্ছা, কত বল প্রয়োগ করলে মানে যে এফ, কত এফ প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হবে দিস। ঠিক আছে, আমাকে এটা বলছে। আচ্ছা, তো এটা আমি এখন কিভাবে বের করব, এটা এখন আমরা কিভাবে বের করতে পারি বলো তো, এটা কিভাবে বের করা যায়? এই ম্যাথটা করতে গেলে কি করতে হবে জানো? এই ম্যাথটা করতে গেলে আমাদেরকে আগে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে, দ্বিতীয় সূত্রটা আগে পড়ে আসতে হবে। হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্রটা আমাদেরকে আগে পড়ে আসতে হবে। নিউটনের দ্বিতীয় সূত্রটা পড়ে তারপর হচ্ছে আমরা এই ম্যাথটা করতে পারবো। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র করে তারপর হচ্ছে আমরা এই ম্যাথটা করতে পারবো। নিউটনের দ্বিতীয় সূত্রটা যদি আমি না পড়ি তাহলে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো না। তোমরা যারা নিউটনের দ্বিতীয় সূত্র পারো তারা কিন্তু সলভ করে ফেলতে পারবা, বাট আমরা কিন্তু এখন নিউটনের দ্বিতীয় সূত্র পড়ি নাই, আজকে স্লাইডেই পড়বো। তো নিউটনের দ্বিতীয় সূত্র পড়লেই ম্যাথটা তখন কোনো ব্যাপারই না। তা আমরা আগে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসবো, তারপর আমরা এই ম্যাথটা আবার ব্যাক করবো। তা তার আগে আমরা ভরবেগের, আচ্ছা তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা আগে পড়ে আসি। এই যে নিউটনের দ্বিতীয় সূত্র পড়ে আসে, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় সূত্রতে মূলত কি বলতে চাইছিল নিউটন জানো? নিউটনের দ্বিতীয় সূত্রে নিউটন বলতে চাইছে ভরবেগের, ভরবেগের পরিবর্তনের, পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর, বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে, কি করে? ক্রিয়া করে। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটন হচ্ছে দ্বিতীয় সূত্রে এই কথাগুলো বলছে যে ভরবেগের পরিবর্তনের হার, সে মুক্ত এখান থেকে কয়েকটা কথা বলছে। প্রথমে বলছে যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। আমাদের নিউটন এই কথাটা বলছে। তো ভরবেগের পরিবর্তনের হার মানে কি? ভরবেগের পরিবর্তনের হার, দেখো ভরবেগের পরিবর্তনকে আমরা মূলত ডেল পি বলতেছি, ডেল পি বলতেছি। এই ডেল পি যেটা ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের যে কোনো কিছুর হার মানে কি? সময় দিয়ে ভাগ করা। যে কোনো কিছুর হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করা। তো ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের, প্রযুক্ত বলের সমানুপাতিক। তোমরা যখন আরেকটু বড় হবা, ইন্টারমিডিয়েটে যখন উঠবা, তখন দেখবে যে এই জিনিসটাকে এরকম ডেল না দিয়ে, ডেল দিয়ে না লিখে এভাবে লিখছে যে এফ প্রপোর্শনাল টু ডিডিটি অফ পি, এভাবে লিখছে ডিডিটি অফ পি। ডিডিটি অফ পি এভাবে লিখছে। তো এইখান থেকে মানে এই যে সূত্রটা, এখান থেকে প্রমাণ করা হয় হচ্ছে যে সবচেয়ে আন্তর্জাতিক সূত্র যেটা এফ ইজ ইকুয়াল টু এম এ, সেটা আমাদের এই সূত্র থেকে প্রুফ করা যায়। কেমনে জানো? মানে তোমরা যারা মোটামুটি ক্যালকুলাস তোমরা জানো কিনা আমি জানি না, তোমাদেরকে একটু ক্যালকুলাস দেখাই দিই। ক্যালকুলাসে এরকম ভাবে হিসাব করা হয় যে এই যে মনে করো ডিডিটি অফ মনে করো যে পি, মনে করো এটা মানে কি? এই ডিডিটি হচ্ছে একটা অপারেটর যে ভরবেগের উপর ক্রিয়া করে। এত কিছু এখন বোঝা লাগবে না, এখন জাস্ট দেখো কি করতেছি।
এই যে ডিডিটি, এই পি এর জায়গায় আমরা কি লিখবো? পি এর জায়গায় আমরা এমভি জানি না, মানে পি ইজ ইকুয়াল টু এমভি, আমরা যেটা ভরবেগের সূত্র জানি, পি ইজ ইকুয়াল টু এমভি। তো এখানে দেখো যে ভর, ভর কিন্তু অলওয়েজ একটা স্কেলার রাশি বা একটা ধ্রুবক রাশি। এখানে কিন্তু ভরটা মানে আমাদের কোন একটা সিনারিও যখন দিয়ে দিবে তখন কিন্তু ভর দেখবা যে ফিক্স থাকে, ভর কিন্তু চেঞ্জ করতেছি না। যেহেতু চেঞ্জ করা যাচ্ছে না, এই জন্য ভরকে আমরা বাইরে নিয়ে যাই, কারণ ভরের উপর আমি কোনো অপারেটর কাজ করাইতে পারবো না। ভরের ওপর কোনো অপারেটর কিচ্ছু কাজ করে না কখনো, ভর হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুব রাশি। আর এই ক্যালকুলাসের একটা রুলসই হচ্ছে যে যত ধ্রুব সংখ্যা থাকবে সবাইকে বাইরে নিয়ে যাওয়া, তত বাইরে নিয়ে যাওয়া। তা আমি যে বাইরে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে যে ডিডিটি অফ ভি লিখলাম। ডিডিটি অফ ভি মানে কি জানো? বেগের পরিবর্তনের হার। হ্যাঁ, তার মানে ডিডিটি এই জিনিসটা ইউজই করা হয়, যে ডিটি এই জিনিসটা ইউজই করা হয় হচ্ছে পরিবর্তনের হার বোঝানোর জন্য। পরিবর্তনের হার বোঝানোর জন্য অলওয়েজ আমাদেরকে ডিডিটি ইউজ করতে হয়। আর তোমাদের ক্লাস 9-10 আর কি, তো তোমাদের জন্য এই পরিবর্তনটা হচ্ছে ডেল পি আর হারটা হচ্ছে ডিভাইডেড বাই টি। বুঝছো? তোমাদের জন্য হচ্ছে ডেল পিটা পরিবর্তন আর হার হচ্ছে টি। আর বড় বা তোমরা যখন বড় হবা তখন দেখবা যে পরিবর্তনের হার পুরো জিনিসটাই হচ্ছে ডিডিটি। তো বেগের এই যে এটুক ডিডিটি অফ ভি, এটা মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। এখন বেগের পরিবর্তনের হার মানে কি? আমরা যারা গতি পড়ছি আমি কিন্তু সবাই জানি যে ত্বরণ কাকে বলে। ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই না? বা আবার অনেকে ভাঙ্গা ভুঙ্গা লেখে যে একক সময়ে যে পরিমাণ বেগের পরিবর্তন হয় তাকে ত্বরণ বলে। অনেককে অনেক ধরনের কথা বলে, আর একদম ছোট কথায় হচ্ছে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। তাহলে এখান থেকে এই লাইনের পরে আমরা কি লিখতে পারি? যে এম সমান সমান এম, আর এই ডিডিটি অফ ভি কে আমরা লিখি হচ্ছে এ। তো ওইখান থেকে এই যে দেখো এফ প্রপোর্শনাল টু ডিডিটি অফ পি না, ডিডিটি অফ পি যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখান থেকে আমাদের আসতেছে যে এফ প্রপোর্শনাল টু এম এ। তো নিউটন যে কাজ করছিল, নিউটন এই যে প্রপোর্শনাল সাইনটাকে উঠাই দিছিল, উঠাই দিয়ে সে একটা সমানুপাতিক ধ্রুবক আনে কে এম এ বলছিল। তাহলে কেটা হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক। যে কোনো জায়গায় সমানুপাতিক চিহ্নটাকে তুমি যদি উঠায় দাও, হ্যাঁ, তখন একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। তো নিউটন এটার বাইরে কাজ করে নাই, সে ওই সমানুপাতিক ধ্রুবক আনছে। তারপর সে বলছে যদি এম ইজ ইকুয়াল টু 1 কেজি হয়, এম ইজ ইকুয়াল টু 1 কেজি হয়, এ ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয়, এফ ইজ ইকুয়াল টু যদি 1 নিউটন ফোর্স হয়, তাহলে সবগুলো থেকে বলা যায় যে কে ইজ ইকুয়াল টু 1। সে সবগুলাকে আগে 1 ধরে নিছে, 1 ধরে কে এদিকে রেখে এফ বাই এম এর নিচে পাঠাই দিছে, এফ এর নিচে এম এ কে পাঠাই দিয়ে সবগুলোর ভ্যালু 1 বসাই দিছে। 1 বসাই দিলে কে ইজ ইকুয়াল টু 1 পাইলো। তো সে পরে এইভাবে লজিক দিছিল যে হ্যাঁ, কে যেহেতু একটা ধ্রুব সংখ্যা, তো 1 আমি পাই গেলাম, তার মানে 1 একটা ধ্রুব সংখ্যা যেহেতু হয়, কই গেল, তো 1 যদি আমাদের একটা ধ্রুব সংখ্যা হয় তাহলে কেটা তো আমাদের অলওয়েজ ফিক্স থাকবে, কে এর ভ্যালু 1। তো কে এর ভ্যালু যেহেতু 1, সে পরবর্তীতে এরকম ভাবে জিনিসটাকে ডিক্লেয়ার করে দিল, হ্যাঁ ভাই তাহলে আমাদের এফ ইজ ইকুয়াল টু এম এ। এইভাবেই মূলত নিউটন তার দ্বিতীয় সূত্র থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ সূত্রটা প্রবর্তন করে। হ্যাঁ, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, তোমরা যারা গতি চ্যাপ্টারটা পড়ছো তোমরা কিন্তু জানো যে এই যে এর পরিবর্তে লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি। এটা কি? এটা হচ্ছে আমাদের বেগের পরিবর্তনের হার। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তন কখন হয়? বেগের পরিবর্তন কখন হয় আমি সব মুছে দিই, তোমাদেরকে সিনারিও এঁকে দেখাই। বেগের পরিবর্তন কখন হচ্ছে? যখন আমাদের দেখো যে এটা মনে করো কোন একটা জায়গা ছিল, এখানে আমাদের কোন একটা বস্তু চলতেছে, এখানে আমাদের কোন একটা বস্তু মনে করো চলতেছে, হ্যাঁ, কোন একটা বস্তু মনে করো এখানে আমাদের চলতেছে, এই মনে করো কোন একটা বস্তু, সে মনে করো যে চলমান, সে ইউ আদি বেগ নিয়ে চলমান, তার কিছুক্ষণ পরে আমাদের এই বস্তুটা কিছুক্ষণ পরে আমাদের এই বস্তুটা বা টি সেকেন্ড সময় পরে আমাদের এই বস্তুটা এ পয়েন্ট থেকে মনে করো বি পয়েন্টে চলে আসে। কতক্ষণ সময় পর ভাইয়া? টি সেকেন্ড সময় পরে। তখন তার বেগ হয়ে যায় মনে করো ভি কোন একটা কারণে। তো এই জাস্ট এতটুকু সিচুয়েশনের মধ্যে আমার এখানে যে ত্বরণটা আমরা পাই ভাইয়া, এই ত্বরণটা হয় হচ্ছে আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, এটাই আমাদের ত্বরণ না? এই ত্বরণটাকে হচ্ছে কি আমরা এইভাবে লেখা হয় যে এফ ইজ ইকুয়াল টু এম
mv mv - u/t এভাবে লেখা হয় তখন। হ্যাঁ, এভাবে তখন লেখা হয়। এরপর একটা জিনিস তুমি খেয়াল করো, এখান থেকে আরেকটা জিনিস তোমাকে দেখাবো। এখান থেকে তুমি খেয়াল করো, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি ভাইয়া? এখান থেকে আমি লিখলাম যে এফ ইকুয়াল টু হচ্ছে এম, কি এম হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এটা তো আমরা বললাম, তাই না? এবার দেখো, আচ্ছা এখানে তুমি ডেলটি দিয়ে দাও, সময়ের পার্থক্য যেহেতু ডেলটি দিয়ে দাও। তো এখান থেকে তাহলে কি আসে ভাইয়া? দেখো যে এম এমটাকে আমি উপরের ভি, এই যে এম ভি মাইনাস এম ইউ দিয়ে গুণ করে দিলাম, নিচে আছে আমাদের ডেলটি। তাহলে এই যে এম ভি মাইনাস এম ইউ, এদেরকে দেখতে ভরবেগের মতো লাগে না? তাহলে এম ভি যদি হয় আমাদের পি অফ এফ শেষ ভরবেগ, এম ইউ যদি হয় আমাদের আদি ভরবেগ ডিভাইডেড বাই ডেলটি, উপরে যদি এখন আমি আনি ডেল পি বাই ডেলটি, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি ডেল পি বাই ডেলটি আসছে কিনা দেখো। তাহলে এখান থেকে আমাদের কি দেখো, এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেলটি, এটা আসছে নাকি? আসছে না? এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেলটি। এটাই হচ্ছে এই যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক যে, সেটার প্রমাণ। ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক যে, এটার প্রমাণ। এবং বলকে যেদিকে তুমি ক্রিয়া করাবা, যে ডিরেকশন বরাবর ক্রিয়া করাবা, ভরবেগের পরিবর্তনটাও ভাইয়া সেই দিকেই হবে, উল্টাপাল্টা কোনো দিকে হবে না, বা কোনো অ্যাঙ্গেল করে হবে না, যেই দিকে করাবা ওই দিকেই হবে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে যে ম্যাথটা দেখাইতে চাচ্ছিলাম, কোন ম্যাথটা দেখাইতে চাচ্ছিলাম? এই ম্যাথটা দেখাইতে চাচ্ছিলাম যে 3 কেজি ভরের একটা বস্তুর উপর টি সেকেন্ড যাবত কত বল প্রয়োগ করলে ভাইয়া ভরবেগের পরিবর্তন হবে 20 কেজি মিটার পার সেকেন্ড। তো এটা আমি এখন এখান থেকে বলতে পারি না, আমি যদি সলভ তোমাদেরকে দেখাই যে এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল পি যদি হয়, দেখো ভরবেগের পরিবর্তনটা কিন্তু আমি এখন জানি, যে ডেল পিটা কিন্তু জানি 20 কেজি মিটার পার সেকেন্ড, টিটাও কিন্তু আমি জানি, টি কত? টি হচ্ছে ভাইয়া আমাদের 4 সেকেন্ড। তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে এটাকে আমি বের করতে পারবো না? তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে? এফ ইজ ইকুয়াল টু হবে এখন আমাদের যে ডেল পি কত? ডেল পি হচ্ছে ভাইয়া 20, আর ডেল টি কত? ডেল টি হচ্ছে ভাইয়া 4, এই যে 5 নিউটন বল। দেখছো 5 নিউটন বল বের হয়েছে, 5 নিউটন বল বের হয়েছে। তাহলে এই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম যে এই ম্যাথটা করতে আমাদেরকে আগে নিউটনের দ্বিতীয় সূত্রটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই ম্যাথটার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে এই ম্যাথটা করতে তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটা প্রয়োজন হবে, দ্বিতীয় সূত্রটা বুঝলে এই ম্যাথটা বুঝবা। তার মানে তোমাদের কাজ হচ্ছে যখন একটা ম্যাথ করবা তখন এরকম একটা লাইন দিয়ে এর ডান পাশে লেখা শুরু করবা যে কি কি তোমাকে দেওয়া আছে, এই জিনিসপত্রগুলো হচ্ছে ডানে লিখে। যেমন আমি এখান থেকে, আমি তো প্রশ্নের উপরে লিখছি, তুমি তো আর এভাবে লিখবা না। তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা বা তুমি যখন লিখবা আর কি, তখন লিখবা যে এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে। যেমন আমাদের এখানে এম দেওয়া ছিল, ভর এম হচ্ছে আমাদের ভাইয়া 3 কেজি, তারপর হচ্ছে সময় হচ্ছে ভাইয়া টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে ভরবেগের পরিবর্তন ডেল পি দেওয়া ছিল, ভরবেগের পরিবর্তন ডেল পি দেওয়া ছিল ভাইয়া 20 কেজি মিটার পার সেকেন্ড। আর আমাদেরকে বের করতে বলছে যে প্রযুক্ত বল এফ সমান সমান কত। এভাবে লিখতে হবে, এভাবে লিখে তখন তুমি এখান থেকে সলভ লিখবা যে আমরা জানি। যেমন এখানে তুমি কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলতেছো, তখন তুমি লিখবা যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি। তখন আবার ওইভাবে লিখতে হবে। বুঝছি। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এটা ভালো মতো বোঝার ট্রাই করো, কি বলবো, এটা ভালো মতো বোঝার ট্রাই করো।
ভরবেগের সংরক্ষণ জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে এটা মানে কি, ভরবেগের সংরক্ষণ বা এটাকে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, হাবিজাবি অনেক নাম আছে, একই জিনিস। হ্যাঁ, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাকে আমি একটা সিনারি, ওই যে আমি একটু আগে আঁকলাম না, একটা দেয়াল, একটা বল, একটা দেয়াল আঁকলাম, একটা বল আঁকলাম, ওই জিনিসটা আমি আবার আঁকবো। এটা মনে করো একটা দেওয়াল, এটা আমাদের একটা দেওয়াল, এটা আমাদের একটা টেনিস বল। হুম, এটা আমাদের একটা টেনিস বল। টেনিস বলের কালার কি? লাল কালারের মনে করো একটা বল আছে আমার কাছে। হ্যাঁ, লাল কালারের মনে করো একটা বল আছে। আচ্ছা, এই বলটাকে থ্রো করা হয়েছে, থ্রো করা হয়েছে এই দেয়ালের মধ্যে। হুম, এই বলটা গিয়ে যখন আমাদের এই দেয়ালে আঘাত করবে, আঘাত করবে, তখন সেখানে কি, বলটা বলটা দেওয়ালের উপর একটা ক্রিয়া করবে। বল যেটা হবে যে বল দেওয়ালের উপর উপর ক্রিয়া করবে, ক্রিয়া করবে। হ্যাঁ, ক্রিয়া করলো বা আঘাত করলো। আঘাত করার পর কি হয়, আঘাত করার পরে এই যে বলটা, বলটা তো আবার ব্যাক আসে, বলটা আবার ব্যাক আসে না, বলটা কিন্তু আবার ব্যাক আসে। তার মানে এখানে আঘাত খাবে, আঘাত খাওয়ার পরে যে দেখো আমি তোমাকে যদি একে বোঝাই, এই বলটা এখানে কি হবে, এই বলটা হচ্ছে এখানে আঘাত খাবে। ঠিক আছে, বলটা হচ্ছে এখানে আঘাত খাবে। এই বলটা মনে করো এই যে দেওয়ালে আঘাত খাইলো, আঘাত খাওয়ার পরে এই বলটা আবার ব্যাক আসবে না, এই বলটা আবার ব্যাক আসবে না, এই যে বলটা আবার এই যে ব্যাক যাচ্ছে না, বলটা কিন্তু আবার ব্যাক যাচ্ছে। দেখছো, গেল, আঘাত খাইলো, ব্যাক করলো। হুম, তার মানে আঘাত যখন খাইলো তখন তো ক্রিয়া হইলো, আর দেওয়াল তাকে একটা সমপরিমাণ বলে বিপরীত দিকে বাধা দেয়, বিধায় এই বলটা আবার আমাদের দিকে ব্যাক করা শুরু করে। তো দেওয়াল যখন আমাদের এই বলটার উপর আরেকটা আঘাত দেয় বা উল্টা আঘাত দেয়, বাধা দেয়, তখন সেটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। দেওয়াল দেওয়াল বলের উপর বলের উপর আঘাত করা বা করলে, করা না, করলে করলে তা প্রতিক্রিয়া। তা কি ভাইয়া, তা হচ্ছে ভাইয়া প্রতিক্রিয়া। বল দেওয়ালের উপর আঘাত করলে সেটা হবে ক্রিয়া, সেটা হবে কি, সেটা হবে ভাই ক্রিয়া, সেটা হচ্ছে ক্রিয়া করবে। আর দেওয়াল বলের উপর আঘাত করলে সেটা হবে ভাইয়া প্রতিক্রিয়া, সেটা হবে ভাইয়া কি, সেটা হবে ভাইয়া প্রতিক্রিয়া। তো তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে এইখানে এই পুরো সিচুয়েশনটার মধ্যে কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া আর কোনো কোনো বাহ্যিক কোনো ফোর্স অ্যাপ্লাইড ছিল কিনা? এই পুরা সিচুয়েশনটাতে সিচুয়েশনটাতে দেওয়ালটা যায়, বলটা যায়, বলটা যায় দেওয়ালে আঘাত খায়, ব্যাক আসে। এই সিচুয়েশনটার মধ্যে কিন্তু এই দেওয়াল আর বলের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বাহ্যিক বল প্রয়োগ হয় নাই, আর কোনো বাহ্যিক বল কিন্তু প্রয়োগ হয় নাই। তো আমার এই বলটা যদি এম ভরের হয়, তাকে যখন নিক্ষেপ করছিলাম সেই নিক্ষেপণ বেগটা যদি ইউ আদিবেগের হয়, এবং ধাক্কা খাওয়ার পরে ওই এম ভরের বস্তুটা যদি আবার ভি বেগে ফেরত আসে, তখন আমি বলবো যে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মানা হয়েছে বা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুসৃত হয়েছে, অনুসরণ করা হয়েছে। যা অনুসরণ করা হয় তাকে অনুসৃত বলা হয়। বাংলা সেকেন্ড পেপার, এটা মনে রাখো, যা অনুসরণ করা হয় তা অনুসৃত। ঠিক আছে, অনুসৃত, অনুসৃত। আচ্ছা, তো এখানে তখন এই কেসে আমি বলবো যে ভরবেগের সংরক্ষণ হয়েছে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি? ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া, আমি যে সূত্রটা বানাইনি, একটি সিস্টেমের উপর একটি
সিস্টেমের উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া, ক্রিয়া বল ছাড়া যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় তবে তখন ওই সিস্টেমে ভরবেগ সংরক্ষিত হয়। ভরবেগ সংরক্ষিত হয়। ভরবেগ সংরক্ষিত হওয়া মানে হচ্ছে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে। এটা মানে হচ্ছে, এই পুরা কথাটার মানে হচ্ছে আদি ভরবেগ ইজ ইকুয়াল টু শেষ ভরবেগ হবে। আদি ভরবেগ ইজ ইকুয়াল টু শেষ ভরবেগ হবে। ঠিক আছে, আদি ভরবেগ ইজ ইকুয়াল টু শেষ ভরবেগ হবে। এখন আদি ভরবেগ আমি কিভাবে মনে রাখবো? আদি ভরবেগ ইজ ইকুয়াল টু যদি শেষ ভরবেগ হয়, তাহলে আমি এভাবে মনে রাখতে পারি যে m1u1 আচ্ছা, এখানে যদি আমি একটা কাজ করি, এটা তো আমি দেয়ালের ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে বোঝাইলাম। আমি তোমাদেরকে যদি আরেকটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই, মনে করো আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ, তোমাদেরকে আরেকটু সহজ ভাবে বোঝাবো। আচ্ছা, মনে করো যে এটা হচ্ছে আমাদের কোন একটা রাস্তা, এই রাস্তায় আমাদের দুইটা বস্তু আছে। এটা মনে করো আমাদের একটা বস্তু, এখানে মনে করো আমাদের আরেকটা বস্তু আছে। এই দুইটা বস্তু আছে। এই বস্তুটার ভর হচ্ছে আমাদের ভাইয়া m1, এই বস্তুটার ভর হচ্ছে আমাদের m2। প্রথম বস্তুটা হচ্ছে m1, পরের বস্তুটা হচ্ছে m2। এটা হচ্ছে আদি অবস্থায় তারা ছিল, আদি অবস্থায় তারা চলতেছিল। মনে করো m1 ভরের বস্তুটা u1 বেগে গতিশীল ছিল, m2 ভরের বস্তুটা u2 বেগে গতিশীল ছিল। আচ্ছা, এটা মনে করো আমাদের 1 নাম্বার স্টেট। ঠিক আছে, এটা মনে করো আমাদের 1 নাম্বার স্টেট। এবার আরেকটা স্টেট আমরা আঁকি। আচ্ছা, এবার খেয়াল করো, এটা আমাদের 1 নাম্বার স্টেট ছিল, রাইট? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেট ছিল। মনে করি কিছুক্ষণ সময় পর এই দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, ধাক্কাধাক্কি লাগার পরে এদের বেগটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এদের মধ্যে যদি সংঘর্ষ হয়, ধাক্কা লাগে, তাহলে সেকেন্ড স্টেটে গিয়ে অবশ্যই এদের বেগ চেঞ্জ হয়ে যাবে। তো বেগ চেঞ্জ হয়ে যাওয়ার পরে মনে করো m1 ভরের বস্তুটা v1 বেগে গতিশীল হয়েছে, m2 ভরের বস্তুটা v2 বেগে গতিশীল হয়েছে। দ্যাট মিনস এই দুইটা বস্তুর মধ্যে হতে পারে যে m1 ভরের বস্তুটা m2 বস্তুকে আঘাত করছে বা ধাক্কা দিছে, কিংবা এরকমটাই হবে, কারণ এটা পিছনে আছে অবভিয়াসলি, যেহেতু দুজনই সামনে যাচ্ছে। হয়তোবা এটা বেগ বেশি ছিল, হ্যাঁ, মানে u1 ইজ গ্রেটার দেন যদি u2 হয়, তাহলে অবশ্যই আমাদের m1 ভরের বস্তুটা m2 কে গিয়ে আঘাত করবে। মনে করো এরকম কিছু একটা হয়েছিল। তো m1 গিয়ে m2 কে যদি আঘাত করে, তখন m1 m2 এর উপর ক্রিয়া বল অ্যাপ্লাই করলো, আর m2 যেহেতু একটা ভর, সেহেতু আমাদের একটা ব্যাক ফোর্স দিবে, সেটা হচ্ছে m1 এর উপর, সেটা আবার প্রতিক্রিয়া বল। সেই ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে একটা সংঘর্ষ তৈরি হয়, এবং এই সংঘর্ষের কারণে এদের এন্টায়ার বেগ চেঞ্জ হয়ে যায়। তখন সে v1 এবং v2 বেগ নিয়ে দুইটা বস্তু চলতে থাকে। তো এই যদি আমাদের কন্ডিশন হয় যে শুধুমাত্র তাদের নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, বাহ্যিকভাবে কোনো বল অ্যাপ্লাই করা হয় নাই, তো সেই ক্ষেত্রে আমি বলবো
যে আমাদের আদি ভরবেগ, আদি অবস্থা, বা এটা হচ্ছে আমাদের যদি ইনিশিয়াল স্টেট হয়, এটা যদি আমাদের ইনিশিয়াল স্টেট হয়, এটা যদি আমাদের ইনিশিয়াল স্টেট হয়, আর এটা যদি আমাদের ফাইনাল স্টেট হয়, ফাইনাল স্টেট যদি হয়, তাইলে ভাইয়া ইনিশিয়াল স্টেটে আমাদের যে পিআই থাকবে, ইনিশিয়াল স্টেটে আমাদের যে পিআই থাকবে এবং ফাইনাল স্টেটে আমাদের যে পিএফ থাকবে, এই দুইটা ভরবেগের সমষ্টি, দুইটা ভরবেগ সেম থাকবে এক কথায়। হ্যাঁ, দুইটা ভরবেগ সেম থাকবে, ভরবেগের কোনো পরিবর্তন আসবে না, দুইটা ভরবেগ সেম থাকবে। এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যে একটি সিস্টেমের উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তবে ওই সিস্টেমের ভরবেগ সংরক্ষিত হয়। দ্যাট মিনস তখন আমি এখান থেকে বলতে পারি যে পিআই ইজ ইকুয়াল টু পিএফ। আর পিআই ইজ ইকুয়াল টু পিএফ এই লাইনের থেকে বেটার লাইন হচ্ছে এইভাবে লেখা, যে আদি ভরবেগ ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের শেষ ভরবেগ, তো আমি এখান থেকে লিখতে পারি যে আদি ভরবেগ এক নম্বর বস্তুর ক্ষেত্রে m1u1 প্লাস m2u2, যেহেতু দুইটা বস্তু, দুইটার একটা আদি ভরবেগ আছে, তো দুইটা আদি ভরবেগের যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া m1v1 প্লাস m2v2, m1v1 প্লাস কি m2v2, m1v1 প্লাস m2v2, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতির সূত্র। এখন বস্তু এখানে তিনটাও হইতে পারে, তিনটা বস্তু থাকতে পারে, তিনটা বস্তুর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কি হবে ভাইয়া? সেক্ষেত্রে হবে হচ্ছে m1u1 প্লাস m2u2 প্লাস m3u3 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 প্লাস m3v3। সো যতগুলা বস্তু থাকবে ততগুলা বস্তুর জন্য আমি যদি একটু ইন জেনারেল কেসে লিখে দিই, তাহলে ব্যাপারটা এরকম হবে যে m1u1 প্লাস m2u2 প্লাস ডট 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 এরকম করে কি এটা হবে আমাদের mn un is equal to m1v1 plus m2v2 plus dot 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 dot, হ্যাঁ, এই যে mn vn। বুঝছো না? তার মানে যতগুলো বস্তু থাকবে ততগুলোর জন্য আমরা কিন্তু m1v1 m2v2 এরকম করে কিন্তু লিখতে পারি, আমরা কিন্তু এরকম করে কি করতে পারি, এরকম ভাবে লিখতে পারি। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতির সূত্র। সো এটা একটু ভালো মতো খেয়াল করতে হবে, আমরা কিন্তু যে কোনো জায়গাতেই ভরবেগের সংরক্ষণ বসাই দিতে পারি না। ভরবেগের সংরক্ষণ হওয়ার জন্য অবশ্যই ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া থার্ড পার্টি কোনো ফোর্স অ্যাপ্লাইড থাকা যাবে না। এই জিনিসটা ভালো মতো রাখতে হবে, যে কোনো বাহ্যিক বল যাতে প্রয়োগ করা না থাকে, তাই না? কোনো বাহ্যিক বল যাতে এখানে প্রয়োগ করা না থাকে, এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। এবার আসলে ম্যাথ করি। কি বলছে? একজন শিকারী 2 কেজি ভরের বন্দুক থেকে, একটা বন্দুক ছিল তার ভর কত, 2 কেজি, 2 কেজি ভরের একটি বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে, 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটা গুলি ছুটছে, 10 গ্রাম ভরের একটা গুলি ছুটছে, রাইট? একটা গুলি ছুড়লে কি পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবেন? তার মানে এখন আমরা যদি একটা রাইফেল আর একটা গুলি নিয়ে চিন্তা ভাবনা করি, তোমার করে যখন একটা রাইফেল থেকে গুলি বের হয়, মনে করো একটা রাইফেল দিয়ে শুট করলাম, শুট করার পরে যে একটা গুলি বের হয়, তো শুট করার পরে তো যে গুলিটা যে সামনে বের হচ্ছে, আর রাইফেলটার কি অবস্থা? রাইফেলটা তো পিছনের দিকে মুভ করে না, পিছনের দিকে এরকম একটা কি বলে এটাকে, পাল্টা মুভ বা ব্যাকওয়ার্ড একটা মুভমেন্ট করে। কিন্তু তোমরা যারা ওই যে পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, সিএসগো খেলছো, ভ্যালোরেন্ট, মানে যাই বলো না কেন, কল অফ ডিউটি খেলছো, তারা কিন্তু খুব ভালো মতোই জানো, যখন গুলি করে তখন কিন্তু আমাদের গুলিটা এরকম, মানে একটা শুট করার পরে কি হয়, শুট করার পরে এই যে রাইফেলটা সেটা কিন্তু আমাদের ব্যাকওয়ার্ডে মুভ করে। তো তখন কিন্তু এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, যখন গুলিটা বের হচ্ছে, গুলিটা যখন আমরা শুট করলাম, এটা তো একটা ক্রিয়া, কাজ করলাম। আর যখন প্রতিক্রিয়াটা হচ্ছে আমাদের এই বন্দুকের উপরে, তখন বন্দুকটা কিন্তু ব্যাকওয়ার্ডে মুভ করে। তো গুলি করলাম, বেগ বের হয়েছে, মানে গুলিটা বের হয়েছে যে বেগে, বন্দুকটাও কিন্তু আমাদের একটা বেগ নিয়ে পেছনে, মানে বেগ প্রাপ্ত হয়, বা পশ্চাৎ বেগ বলবো এটাকে আমরা। এই পশ্চাৎ বেগটা কিন্তু আমাদের গুলির বেগের ডিফারেন্ট দিকে, এটা বললাম না? এখন দেখো, তো
তো যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা যদি এই ম্যাথটা সলভ করতে চাই, তাহলে কিভাবে সলভ করব? এই ম্যাথটা আমাদেরকে সলভ করতে হবে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়ে। কারণ এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া আর অন্য কোনো থার্ড পার্টি ফোর্স কিন্তু এখানে ইউজ হচ্ছে না। যেহেতু ইউজ হচ্ছে না, আমরা এখান থেকে সহজেই কিন্তু বলে দিতে পারি, দেখো আমরা যদি এখান থেকে কিছু কথাবার্তা বলি যে বন্দুকের ভর যদি ক্যাপিটাল এম হয়, এটা বলে দিচ্ছে কিন্তু আমাদের 2 কেজি। হ্যাঁ, বন্দুকের আদি কি কোনো বেগ ছিল? বন্দুকের আদি বেগ কিন্তু নাই, 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাই না? বন্দুকের শেষ বেগ ক্যাপিটাল ভি, এটাই তো আমাদেরকে বের করতে বলছে। আর আমাদেরকে কিছু গুলির ইনফরমেশন দিয়ে দিচ্ছে। গুলির ভরকে আমি যদি স্মল এম বলি, স্মল এম হচ্ছে আমাদের কত? 10 গ্রাম বলছে। 10 গ্রামকে আমরা যদি কেজিতে নেই, এটা হবে হচ্ছে আমাদের 10⁻³ কেজি। ওকে, তারপরে কি বলছে? 300 মিটার পার সেকেন্ড বেগে গুলির অবশ্য আদিবেগ শূন্যই থাকবে। গুলির আদিবেগকে আমি কি বলতে পারি? আচ্ছা, বন্দুকের আদিবেগকে আমি u1 বলি, আর গুলির আদিবেগকে আমি u2 বলি। u2, কালার চেঞ্জ হয়ে গেল কেন? u2 হচ্ছে ভাইয়া কত? u2 আমাদের কিন্তু 0 মিটার পার সেকেন্ড। আর এই গুলির শেষ বেগ কত? শেষ বেগ মানে হচ্ছে যে বেগটা নিয়ে আমাদের গুলিটা যাচ্ছিল, এটা হচ্ছে আমাদের স্মল ভি। যদি আমি বলি স্মল ভি কত বলছে? 300 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? তার মানে যখন আমি জাস্ট এমনি গুলিটাকে ধরে রাখছি, তখন কিন্তু আমাদের গুলিও স্থির, বন্দুক স্থির। এই জন্য আমাদের দুইজনেরই কিন্তু আমাদের আদিবেগ শূন্য, তাই না? যখন আমরা গুলি করি তখন হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ লাভ করে, আর গুলি হচ্ছে সম্মুখ বেগ লাভ করে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটা দেই, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে কি পাই বলো? আদি ভরবেগ সমষ্টি ইজ ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি হচ্ছে কত? এই দেখো, ক্যাপিটাল M1 U1 প্লাস, আচ্ছা ক্যাপিটাল M1 তো না, এটা হবে ক্যাপিটাল শুধু M। আচ্ছা মুছে দিই, এটা হবে M U1 প্লাস স্মল U2 ইজ ইকুয়াল টু হবে M V1 প্লাস M V2। আচ্ছা, শেষ বেগ তো আমাদের গুলির ক্ষেত্রে বন্দুকের ক্ষেত্রে বলছি জাস্ট 1, তাই না? শুধু ভি। আর শেষ বেগের ক্ষেত্রে আমি এখানে গুলির ক্ষেত্রে বলছিলাম হচ্ছে স্মল ভি। ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করো, দুইজনের আদিবেগ যেহেতু শূন্য, তার মানে M1 ইভান এটাও শূন্য হয়ে যাবে, M2 U2 এটাও শূন্য হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে আমাদের কিন্তু বাম পক্ষে পুরো শূন্য, আর এখানে আছে কি MV প্লাস MV। তাহলে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে ভাইয়া কি পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবে আমাদের বন্দুকটা, মানে আমাদের বন্দুকের শেষ বেগ লাগবে। আমি এখান থেকে লিখতে পারি যে MV ইজ ইকুয়াল টু কি মাইনাস MV। আমি যদি M টাকে ওই পাশে পাঠিয়ে দিই, শুধু ভিটাকে রাখি, ভি হচ্ছে আমাদের মাইনাস M বাই ক্যাপিটাল M ইন্টু ভি। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এই সূত্রটা অলওয়েজ মনে রাখবা। এটা যদি একটা ম্যাথ থেকে আসে, বাট এটা কিন্তু আমাদের এই যে সূত্র, গুলি আর বন্দুকের সূত্র, এটা হচ্ছে পশ্চাৎ বেগের সূত্র। এক কথায় এটা কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া পশ্চাৎ বেগের সূত্র। এবং পশ্চাৎ বেগটা কার হয়? বন্দুকের হয়। বন্দুকের পশ্চাৎ বেগের সূত্র হচ্ছে v ইজ ইকুয়াল টু মাইনাস m বাই স্মল m বাই ক্যাপিটাল M ইন্টু ভি। তাহলে পশ্চাৎ বেগ ইজ ইকুয়াল টু কি? মাইনাস গুলির বেগ বাই বন্দুকের বেগ
গুলির ভর বা এই বন্দুকের ভর ইনটু গুলির ভর। তাহলে আমি যদি এখান থেকে এখন হিসাব করি, আমি একটু এই পাশে লিখি, আমি একটু আচ্ছা এই পাশে না লিখে ছোট করে দিই, ছোট করে দিই। তোমরা তোমাদের পেজে একটু ছোট করে নিও, ঠিক আছে? তোমরা তোমাদের পেজে এরকম সিলেক্ট করবা, সিলেক্ট করলে দেখবা যে ছোট হয়ে গেছে। তোমরা তোমাদের পেজে এই কাজটা করে নিবা, ঠিক আছে? তোমরা কিন্তু এরকম ছোট করে নিতে পারো, সিলেক্ট করবা, ছোট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি ওই লাইন থেকে যদি আমরা এখন এই লাইনে আসি, যে তাহলে আমাদের বড় ভি ইজ ইকুয়াল টু কত আসতেছে? বড় ভি ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের মাইনাস, দেখো গুলির ভর কত? গুলির ভর হচ্ছে 10 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইন্টু 10 ইনভার্স 3। বন্দুকের ভর হচ্ছে 2 কেজি ইন্টু বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। তোমরা এখান থেকে হিসাব করো, তোমরা এখান থেকে হিসাব করো, হিসাব করলে কি আসবে আমাকে একটু জানাও তো। হিসাব করলে এখান থেকে কি আসবে দেখো তো, ক্যালকুলেটরটা কোথায়? আচ্ছা, এটা আমি আর না করি, এটা তোমরা করে ফেলো, তোমরা করে ফেলো, তাহলে এখান থেকে একটা ভ্যালু তোমরা পেয়ে যাবে, ওই ভ্যালুটাই তোমাদের অ্যান্সার আসবে, ওই ভ্যালুটাই তোমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? এই ভ্যালুটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আসবে, ভ্যালুটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছো না? এগুলো কিন্তু খুব সহজ ম্যাথ, এগুলো কিন্তু কোনো কঠিন ম্যাথ না, এগুলো কিন্তু কোনো কঠিন ম্যাথ না। ভরবেগের সংরক্ষণ হবে যাবে এসব দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না, এগুলো কিন্তু খুব সহজ ম্যাথ, ঠিক আছে? ওকে, নিউটনের সেকেন্ড ল তো আমরা পড়ছি। তারপরে দেখো এখানে নিউটনের সেকেন্ড ল থেকে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখানে আমাদেরকে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? কোন বস্তুতে ত্বরণ কিভাবে তৈরি হয়, কোন বস্তুতে ত্বরণ কিভাবে তৈরি হয়, বলো কোন বস্তুতে ত্বরণ কিভাবে তৈরি হতে পারে? কোন বস্তুতে ত্বরণ কিভাবে তৈরি হয় বলো? কোন বস্তুতে ত্বরণ কিভাবে তৈরি হচ্ছে? বলো, ত্বরণ কিভাবে তৈরি হয়? ত্বরণ হয় হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ করলে অবশ্যই ত্বরণ তৈরি হবে, মানে কোন একটা বস্তুর উপর বাহ্যিকভাবে বল প্রয়োগ করলে সে কি, তার অবস্থান পরিবর্তন ঘটে, আগে স্থির অবস্থান ছিল এখন কোন একটা বেগ প্রাপ্ত হয়, তো কিছু সময় যাওয়ার পর যে সে বেগ প্রাপ্ত হচ্ছে, তো এই বেগের পরিবর্তনের হারই তো আমাদের ত্বরণ। তার মানে অবশ্যই আমাদেরকে বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করলে আমাদের, বল প্রয়োগ করলে আমাদের কি হয়? বল প্রয়োগ করলে আমাদের বস্তুতে ত্বরণ তৈরি হয়, কি বল প্রয়োগ করতে হবে, এফ প্রয়োগ করতে হবে। বস্তুর উপর বল ধ্রুব হলে ত্বরণ কি রূপ হয়? বস্তুর উপর বল ধ্রুব হলে ত্বরণ কিরকম হয়? বস্তুর উপর বল ধ্রুব হলে ত্বরণ কিরকম হয়, এটা একটু চিন্তা করো নিউটনের সূত্র দিয়ে, এটা একটু চিন্তা করো নিউটনের সূত্র দিয়ে, ঠিক আছে? নিউটনের সূত্র আমরা কি জানি, বা আমরা যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বের করছিলাম যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু ভাইয়া এম এ, এটা আমরা বের করলাম না? তো আমাদের এখানে থেকে এফটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাও কি কনস্ট্যান্ট হবে না, কারণ এম তো আবার আমাদের একটা কনস্ট্যান্ট, তো সবই কনস্ট্যান্ট আসলে। বস্তুর উপর বল যদি আমাদের ধ্রুব হয় তাহলে ত্বরণও কি হবে? ধ্রুব হবে, কারণ এম হচ্ছে একটা ধ্রুব রাশি, তার মানে সবই ধ্রুব হবে। বল প্রয়োগে বস্তুর ঋণাত্মক ত্বরণ কিভাবে তৈরি হয়? ঋণাত্মক ত্বরণ বল প্রয়োগে কোন একটা বস্তু মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, তুমি এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলা, ফোর্স অ্যাপ্লাই করার কারণে বস্তুটা স্পিড কমে গেল, 20 মিটার পার সেকেন্ড থেকে সে মনে করো 10 মিটার পার সেকেন্ডে চলে আসছে। তার মানে কি? তার মানে তার জিনিসটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড থেকে যদি 10 মিটার পার সেকেন্ডে চলে আসে, তাহলে সেখানে যদি এই পুরো বিষয়টা যদি ধরো ধরো 5 সেকেন্ড ধরে হয়েছে, তাহলে আমরা জানি যে a ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি। সো শেষ বেগটা হচ্ছে মনে করো 10, আদিতে ছিল 20, মনে করো পুরো সেকেন্ডটা 10 সেকেন্ড ধরে হয়েছে, তাইলে তাহলে কি আসে? -10/10 না, তাহলে কি -1 মিটার পার সেকেন্ড স্কয়ার আসতেছে। তাহলে এই যে -1 মিটার পার সেকেন্ড আসলো ত্বরণটা, এটা কিন্তু ঋণাত্মক ত্বরণ, বা এটা আরেকটা নাম আছে মন্দন। এটার নাম কি? এটার নাম হচ্ছে মন্দন। তোমরা যারা গতি চ্যাপ্টারটা পড়ছো তারা কিন্তু খুব ভালো মতো জানো যে ঋণাত্মক ত্বরণকে মন্দন বা রিটার্ডেশন বলে, রিটার্ডেশন বলে। তোমরা যারা ত্বরণ চ্যাপ্টার বলে গতি চ্যাপ্টারটা পড়ছো, সেখানে ত্বরণ দেখবা যে মন্দন হিসেবেও থাকে, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। আচ্ছা, তারপরে আমরা একটা ম্যাথ দেখি, তারপরে এখানে আমাদের আরেকটা ম্যাথ আছে,
আরেকটা ম্যাথ আছে। কি ম্যাথ আছে? বলছে যে একটি 2 কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন বল 4 সেকেন্ড যাবত একটি আচ্ছা আবার বলি, 2 কেজি ভরের একটা বস্তুর উপর 10 নিউটন বল 4 সেকেন্ড যাবত যদি ক্রিয়া করে, 4 সেকেন্ড যাবত যদি ক্রিয়া করে, কত সেকেন্ড যাবত ক্রিয়া করছে ভাইয়া? 4 সেকেন্ড যাবত যদি ক্রিয়া করে, তাহলে 10 সেকেন্ড পর বস্তুর বেগ কত? 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত? তাহলে এখানে আমার একটা স্থির বস্তুর কথা বলা ছিল। স্থির বস্তু যদি হয়, স্থির বস্তু যদি হয়, স্থির বস্তু যদি হয়, তাহলে তার আদিবেগ কত? 0। আদিবেগ 0, এম দেওয়া আছে, এফ দেওয়া আছে, টি দেওয়া আছে, টি দেওয়া আছে। আচ্ছা দাঁড়াও, 2 কেজি ভরের একটি বস্তুর উপর, স্থির বস্তুর উপর 10 নিউটন বল 4 সেকেন্ড যাবত ক্রিয়াশীল হলে 10 সেকেন্ড পর বস্তুর বেগ কত, তাই না? 10 সেকেন্ড পর বস্তুর বেগ কত? আচ্ছা, তো এই ম্যাথটা করতে হবে হচ্ছে আমাদেরকে আগে ত্বরণ বের করে নিতে হবে। আগে আমাদেরকে ত্বরণ বের করে নিতে হবে। আচ্ছা, এটা মনে করো আমাদের T1, এটা মনে করো T1, এটা মনে করো T2। আচ্ছা, সো এখান থেকে ম্যাথটা আমরা কিভাবে করব? এখান থেকে ম্যাথটা আমরা কিভাবে করব যে আমার তো বস্তুর বেগ চাইছে, যে ভি চাইছে, ভি চাইছে। এখন ভি এর সূত্র কি ভাইয়া? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি 10 সেকেন্ড পর। তাহলে এখানে আমি যে টিটাকে ইনপুট দিব, টিটাকে আমাকে 10 সেকেন্ড হতে হবে। আর এখানে যে এ কে আমি ইনপুট দিব, ওই এ কে আমার দরকার, এ কিন্তু আমার কাছে নাই। আর ইউ কিন্তু ভাইয়া 0। তাহলে আমাদের এ লাগবে। এ বের করবো আমরা কিভাবে? এ আমরা কিভাবে বের করব? এ আমরা কিভাবে বের করবো? এ বের করবো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে আমি আগে যদি এ বের করি, এফ বাই এম, নাকি? এফ বাই এম, এফ দেওয়া আছে আমাদের 10, এম দেওয়া আছে ভাইয়া 2। তাহলে এখান থেকে আমাদের ত্বরণ কত ভাইয়া? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 মিটার পার সেকেন্ড যদি স্কোয়ার হয়, তাহলে আমি এখান থেকে সূত্রগুলো, মানে সূত্র থেকে যদি আমি এখন বসাই দিই যে u0 এ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড ধরে যদি ক্রিয়া করে, 10 সেকেন্ড থেকে সেকেন্ড সময় কি বলছে, 10 সেকেন্ড পর তাহলে বস্তুর বেগ কত হবে, তাই না? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এখানে তো আমাদের সমবেগ কাজ করবে। আচ্ছা, আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে দেখো, দেখো 2 কেজি ভরের একটা বস্তুর উপর যদি 10 নিউটন বল 4 সেকেন্ড যাবত ক্রিয়াশীল হয়, তারপরে আর কোনো বল প্রয়োগ করা হয় নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপর আর কোনো বল প্রয়োগ করা হয় নাই, ঠিক আছে? বল প্রয়োগ করা যদি না হয়, তাহলে বস্তুটা তো সমবেগে চলতেছিল। ওই বস্তুটা কোন বেগে চলছে? বল প্রয়োগ করা না হলে সমবেগে চলছে না? বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকে এবং সমবেগে গতিশীল বস্তু আজীবন সমবেগে চলতে থাকে। তার মানে 4 সেকেন্ড পর্যন্ত আমাদের বল প্রয়োগ করা হয়েছে। 4 সেকেন্ডের পর যে বাকি সময়টা, সেখানে কিন্তু আর বল প্রয়োগ করা হয় নাই। তো ওই অবস্থায় আমাদের বস্তুটা সমবেগে চলছে। এটা আমার একটা মিস্টেক ছিল। আচ্ছা, তো আমি এখান থেকে যদি এফ ইজিক্যাল টু এম এ দিয়ে বের করি, আগের মতো আবার এটা বের করা ঠিক আছে। এ ইজিক্যাল টু আমাদের এফ বাই এম হবে। এফ কত? 10 নিউটন। এম কত? 2 কেজি। এখান থেকে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলে, এটা আমি মানলাম। তো এখানে যে আমি ইনপুটটা দিব, ইনপুটটা ভুল দিছিলাম তখন। ইউ তো 0, এ হচ্ছে পাইলাম 5। আমাদের বল প্রয়োগ করা হয়েছে কিন্তু 4 সেকেন্ড সময় পর্যন্ত, এই যে 4 সেকেন্ড সময় পর্যন্ত। এখানে আমি তখন 10 সেকেন্ড বসাই দিচ্ছিলাম, এখানে কিন্তু 10 সেকেন্ড বসানো যাবে না, কারণ এখানে 10 সেকেন্ড আমি বসাতে পারবো না। এই জন্য, কারণ ত্বরণটা হিসাব করা হয়েছে এই 10 নিউটন, এই 10 নিউটন বল যতক্ষণ প্রয়োগ করা হয়েছে অতক্ষণ সময়ের জন্য, 4 সেকেন্ডের জন্য, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কি আসলো? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 20 মিটার পার সেকেন্ড আসলো, এই 20 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 10 সেকেন্ড পরও আমাদের বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ডই থাকবে। কেন? কারণ 4 সেকেন্ডের পর, এই যে দেখো,
এটা আমাদের একটা বস্তু, এই বস্তুটার ওপর, এই মনে করো একটা বস্তু, এই বস্তুটার ওপর 2 কেজি ভরের বস্তু আদিবেগে ছিল, আদিবেগ শূন্যতে আর কি ছিল, 10 নিউটন বল এটার উপর অ্যাপ্লাই করা হয়েছে, 10 নিউটন বল অ্যাপ্লাই করা হয়েছে, 10 নিউটন বল অ্যাপ্লাই করা হয়েছে। কতক্ষণ সময় ধরে ভাইয়া? 4 সেকেন্ড সময় ধরে। 4 সেকেন্ড সময় ধরে আমাদের 10 নিউটন বল এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো 4 সেকেন্ড পরে আমাদের এই বস্তুটা এখানে আসছে, মনে করো এখানে আসছে। 4 সেকেন্ড সময় পরে তার বস্তুটা আমার এখানে আসছে। হ্যাঁ, এই যে একটু সময়, মনে করো 4 সেকেন্ড, এই যে t = 4 সেকেন্ড। এই t = 4 সেকেন্ড সময় পর আমাদের এই বস্তুটা, মনে করো যে আমাদের এ পয়েন্ট থেকে, মনে করো যে আমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে। 4 সেকেন্ড সময় পরে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে। তখন তার বেগ কত বের করলাম? তখন তার বেগ বের করলাম 20 মিটার পার সেকেন্ড। এরপরে এই যে 10 নিউটন বল আমি অ্যাপ্লাই করতেছিলাম, এটা কিন্তু অ্যাপ্লাই আর করি নাই। অ্যাপ্লাই যদি না করি, তখন নিউটন ফার্স্ট ল থেকে এটা বলা হয়েছে যে বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয়, গতিশীল বস্তু, যে বস্তুটা গতিশীল ছিল কোন একটা বেগ নিয়ে, ওই গতিশীল বস্তুটা আজীবন সমবেগে গতিশীল থেকে যাবে। সমবেগ মানে কি? যেই বেগে গতিশীল ছিল, যেই বেগে গতিশীল ছিল ভাইয়া, ওই বেগে আজীবন গতিশীল থেকে যাবে। যেই বেগে গতিশীল ছিল ওই বেগে আজীবন গতিশীল হয়ে সে চলতে থাকবে। তার মানে 10 সেকেন্ড পরও বস্তুর বেগ কত হবে ভাইয়া? 10 সেকেন্ড পরে বস্তুর বেগ, 10 সেকেন্ড পরে কিন্তু আমাদের বস্তুর বেগ হবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর 2টা স্লাইড আছে। এরপর আসো নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড লটা আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? নিউটনের থার্ড ল কি? নিউটনের থার্ড লতে নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটন থার্ড লতে স্টেটমেন্ট সেইভাবে দিছে, স্টেটমেন্ট নিউটন এইভাবে বলছিল আর কি। নিউটন কি বলছে? যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, রয়েছে বা আছে, যাই বলি না কেন, ঠিক আছে? প্রতিক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই কথাটা হচ্ছে আমাদের স্টেটমেন্টে কে বলছে? বিজ্ঞানী নিউটন বলছে। এই কথাটা মানে কি? এই কথাটা মানে আমি তোমাদেরকে এতক্ষণ অনেকবার বলছি। ওই যে দেওয়ালের কাহিনী, এই যে একটা দেওয়াল ছিল, এই দেওয়ালের মধ্যে এসে আমাদের একটা বল, আমাদের যে কোনো একটা টেনিস বল মনে করো, এই যে টেনিস বল, সে কি করে? সে এই দেওয়ালে এসে বাড়ি খায়, তাই না? সেই দেওয়ালে এসে বাড়ি খায়। সেই দেওয়ালে এসে বাড়ি খাইলো। এই যে মনে করো এখান থেকে সে গিয়ে এই যে মনে করো বাড়ি খাইলো, এই যে এখানে একটা বাড়ি খাইলো। বাড়ি খাওয়ার পরে সে আবার কি করে? বাড়ি খাওয়ার পরে যেমন করো বাড়ি খেলো, হ্যাঁ, বাড়ি খাওয়ার পরে সে কি আবার এরকম ব্যাক করে না? বাড়ি খাওয়ার পরে কি সে আবার ব্যাক করে না? তো এই যে আবার ব্যাক করে, আবার এই দিক থেকে ব্যাক করে। তো জিনিসটা হচ্ছে যখন আঘাত হয়, তা বল যখন দেওয়ালকে আঘাত করে তখন ক্রিয়া বলছিলাম, আর দেওয়াল যখন বলকে আঘাত করে তখন তাকে প্রতিক্রিয়া বলছিলাম। একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে রিয়াকশন। ক্রিয়াকে আমি বলতেছি অ্যাকশন, ক্রিয়া হচ্ছে আমাদের অ্যাকশন, আর প্রতিক্রিয়া হচ্ছে ভাইয়া রিয়াকশন। আমাদের রিয়াকশন।
সো কখন অ্যাকশন হয় কখন রিয়াকশন হয় এটা তোমরা আশা করি বুঝছো। তো প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো বিষয়টা হচ্ছে যখন এই বলটা, টেনিস বলটা যখন এই দেয়ালের মধ্যে আঘাত করে, আমি ধরে নিলাম সে আঘাত করতেছে হচ্ছে আমাদের F1 ফোর্স নিয়ে, F1 ফোর্স নিয়ে আঘাত করতেছে। কি ফোর্স নিয়ে আঘাত করতেছে? F1 ফোর্স নিয়ে আঘাত করতেছে। আর দেওয়াল যখন এই বলটার উপর ফিরতি একটা অ্যাটাক করে বা রিয়াকশন দেয়, সেই রিয়াকশনটা আমি মনে করি হচ্ছে F2 যদি হয়, তাইলে এই যে F1 আর F2 পাইলাম, এই যে F1 আর F2 পাইলাম, এই F1 আর F2 পরস্পরের সমান হবে এবং বিপরীতমুখী হবে। এজন্য বলা হয় যে প্রতিক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, কারণ একজন ক্রিয়া করতেছে একদিকে আর প্রতিক্রিয়াটা হচ্ছে তার উল্টা দিকে। এজন্যই তাকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলা হয়, এবং ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান হয় এবং একজন আরেকজনের কি হয়, একটা আরেকটার বিপরীত হয়, একটা আরেকটার কি হয়, একটা আরেকটার বিপরীত হয়। বুঝছো? একটা আরেকটার কি হয়, একটা আরেকটার বিপরীত হয়। বুঝছো না? একটা আরেকটার বিপরীত হয়। এটাই হচ্ছে আমাদের নিউটনের থার্ড লতে নিউটন বলতে চেষ্টা করছে। ঠিক আছে, নিউটনের থার্ড লর অনেক ধরনের উদাহরণ, বাস্তব উদাহরণ আছে। যেমন আমরা যে হাঁটতেছি, আমাদের হাঁটার মধ্যেও কিন্তু নিউটনের থার্ড ল কাজ করতেছে। আমরা যে হাঁটি, নিউটনের হাঁটার মধ্যেও কিন্তু, আমরা যে হাঁটি হাঁটার মধ্যেও কিন্তু কি কাজ করে, নিউটনের তৃতীয় সূত্রটা কাজ করে। আমরা যখন হাঁটি তখন কিন্তু নিউটনের তৃতীয় সূত্রটা কাজ করে। আচ্ছা, ঠিক আছে, বুঝছো না? তার মানে F1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস F2। তো যেটা বলতেছিলাম যে হাঁটাহাঁটির কাহিনী, যেটা বলতেছিলাম হাঁটাহাঁটিতে কি হয়েছিল, হাঁটাহাঁটির কাহিনী হচ্ছে এরকম যে তুমি মনে করো যখন মাটির উপর হাঁটো, তুমি যখন মাটির উপর পাড়া দাও, তুমি যখন মাটির উপর কি করো, তুমি যখন মাটির উপরে পাড়া দাও, কেউ যদি এরকম মাটির উপর পাড়া দেয়, হ্যাঁ, কেউ মনে করো এরকম মাটির উপরে পাড়া দিছে, ঠিক আছে, এরকম কেউ যদি মাটির উপরে পাড়া দেয়, তখন আলটিমেটলি সে মাটির নিচে, সে আলটিমেটলি যেটা করে মাটিতে বা মাটির দিকে সে কি করে, কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, তাই না? মাটির দিকে কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, যে কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, এফ পরিমাণ ফোর্স মনে করে অ্যাপ্লাই করলো। আর মাটি তো আর বসে থাকবে না, মাটিও একদম তার বিপরীত দিকে সেম পরিমাণ ফোর্সটাই কিন্তু আবার অ্যাপ্লাই করে, এজন্য F1 আর F2 সমান হয়, এবং যেহেতু একটার দিকে একটার বিপরীত, এজন্য সামনে একটা মাইনাস বসে। বুঝতে পারছি ভাইয়া? এজন্য সামনে একটা মাইনাস বসে, বুঝছি না? এই জন্য সামনে একটা মাইনাস বসে। সো মাটিতে আমরা যখন হাঁটাহাঁটি করতেছি, মাটিও আমাদেরকে সেম পরিমাণ ফোর্স কিন্তু ব্যাক করে, এই জন্য আমরা হাঁটি না, আমরা হাঁটতে পারতাম না। যদি ব্যাক না করতাম, আমরা কিন্তু মাটিতে পাড়া দেওয়া মাত্র নিচে ডুবে যেতাম, মানে মাটি ভেদ করে নিচে চলে যেতাম। ঠিক আছে, তো এ হচ্ছে গেল নিউটনের থার্ড ল। এখানে আমাদেরকে কিছু খ নাম্বারের কোশ্চেনের কথা বলা আছে, খ নাম্বারে আসার মতো, যে বালুর উপর হাঁটা সহজ নয় কেন? কমন সেন্স। বালুর উপর হাঁটা সহজ নয় কারণ বালুতে তুমি যখন হাঁটবা, বালু সরে সরে যাবে, তো তুমি ঠিকঠাক মতো বল প্রয়োগ করতে পারতেছো না, বালু তোমাকে ঠিকঠাক মতো বল ব্যাক করতে পারতেছে না, এই জন্য বালুর উপর হাঁটা সহজ হয় না নিউটনের থার্ড ল থেকে। সাবান পানি দ্বারা পিচ্ছিল মেঝেতে হাঁটা যায় না কেন? পিচ্ছিল মেঝে যেখানে আসে, পিচ্ছিল মেঝেতে আমাদের কিন্তু ফ্রিকশন বা ঘর্ষণ কম। জানি আমরা যখন ঘর্ষণ নিয়ে আলোচনা করব তখন তোমরা ভালো মতো বুঝতে পারবা, পিচ্ছিল মেঝেতে ঘর্ষণ কম, এজন্য ঠিকঠাক মতো বল প্রয়োগ করা যায় না, থেকে মেঝেও আমাদেরকে বলটা ব্যাক করে না। একই কথা। বিমানের মতো ডানা না থাকলেও রকেট কিভাবে উড়ে? বিমানের মতো ডানা না থাকলেও রকেট কিভাবে উড়ে? বলো, বিমানের মতো ডানা না থাকলেও কিভাবে রকেট আকাশে উড়ে? রকেটের যে ইঞ্জিন, সে ইঞ্জিনের জ্বালানো পোড়ানোর ফলে গ্যাস দ্রুত নিচের দিকে বেরিয়ে আসে। ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে তোমাকে রকেট কিভাবে উড়ে। তো তুমি একটা যদি রকেট এঁকে চিন্তা করো, তুমি যদি একটা রকেট আঁকো, রকেট কিভাবে আঁকে? চলো একটা রকেট আঁকি। মনে করো এটা যদি আমাদের একটা রকেট হয়, এটা মনে করো আমাদের যদি একটা রকেট হয়, আর তো একটা সুন্দর দেখে রকেট আঁকি।
আচ্ছা, এটা মনে করো আমাদের একটা রকেট, ঠিক আছে? এটা মনে করো আমাদের একটা রকেট। আর এই রকেটটা যখন উড়ে, রকেটটা যখন উড্ডয়ন করে বা উপরের দিকে যখন উঠার চেষ্টা করে, তার মানে উপরের দিকে ওঠার আগে তো নিচের দিকে আগে গ্যাস বের হয় নাকি? একটু তো তোমরা জানো যে গ্যাস নির্গমন হয়, যে এই দিক থেকে আসলে প্রথমে গ্যাস নির্গমন হওয়া শুরু করে, এখান থেকে আসলে গ্যাস নির্গমন হওয়া শুরু করে প্রথমের দিকে, ওই যে আগুন বের হয়, রকেটের পিছন দিক দিয়ে আগুন বের হয় না, গ্যাস নির্গমন হওয়া শুরু করে। এই যে এটা হচ্ছে আমাদের জ্বালানি পোড়ার মাধ্যমে হয়, গ্যাস নির্গমনটা যে হয় এটা বেসিক্যালি আমাদের জ্বালানি পোড়ানোর মাধ্যমে হয়, জ্বালানি পোড়া শুরু হয়, জ্বালানি পোড়া শুরু হওয়ার কারণে আমাদের এরকম পেছন থেকে আগুন বের হয়। এই আগুনের একটা কি থাকে, এই আগুনের একটা পার্টিকুলার বেগ থাকে। এই জ্বালানি যে নির্গমন হয়, এই আগুনের একটা পার্টিকুলার কি থাকে, একটা পার্টিকুলার বেগ থাকে। এই বেগটা ধাক্কা বল বা থ্রাস্ট ফোর্সের মাধ্যমে, থ্রাস্ট ফোর্সের মাধ্যমে এই ধাক্কা বলটা তৈরি হয়, ঠিক আছে? এখানে বেগ যখন নির্গমন হওয়া শুরু হচ্ছে তখন এখানে আমাদের একটা থ্রাস্ট ফোর্স ক্রিয়েট হয়। থ্রাস্ট ফোর্স বা ধাক্কা বল, জ্বালানির ধাক্কা বল, এই ধাক্কা বলের কারণে নিচে যেহেতু আমাদের একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, ওই ধাক্কা বলের কারণে, এই ধাক্কা বলের কারণে আমাদের রকেটটা উপরে ওঠা শুরু করে, রকেটটা উপরে ওঠা শুরু করে এফ প্রাইম বলে। তার মানে নিচে একটা ধাক্কা বল থাকে, ধাক্কা বলের কারণে আমাদের রকেটটা তখন উপরে ওঠা শুরু করে। এটা একটা মাছের মতো লাগতেছে দেখতে, যদিও এটা যদি একটা মাছের মতো লাগতেছে দেখতে পারে, এটা কিন্তু একটা রকেট, ঠিক আছে? এখানে আমি একটা নাসা লিখে দিই, হ্যাঁ, এখানে আমি নাসা লিখে দিই, যে নাসা, নাসা লিখি, না সা, চাঁদে যাবে, ঠিক আছে? নাসা যাদের চাঁদে যাচ্ছে, বুঝতে পারছো? এই জন্য বিমানের মতো ডানা না থাকলেও কিন্তু রকেট আকাশে উঠতে পারে, কারণ এই যে থ্রাস্ট ফোর্স বা ধাক্কা বলের কারণে নিচের দিকে ধাক্কা পায়, এই ধাক্কার কারণে সে উপরের দিকে ওঠার জন্য এক্সট্রা করে বেগ পায়, ঠিক আছে? এ হচ্ছে গেল আমাদের নিউটনের তৃতীয় সূত্রের কিছু এক্সাম্পল, এবং এটার মাধ্যমে মূলত আমাদের আজকের ক্লাস টপিক শেষ। এটা দিয়ে মূলত আজকে আমাদের ক্লাস টপিক শেষ। তো আজকে আমরা মোটামুটি অনেক কিছুই আলোচনা করার ট্রাই করছি, অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা আজকে পড়ার ট্রাই করলাম। এই ইম্পর্টেন্ট জিনিসগুলা তোমাদের কিন্তু পড়া উচিত। হ্যাঁ, আজকে আমরা কি করলাম, লেকচার 2 পড়লাম। আজকে আমরা লেকচার 2 পড়লাম। লেকচার 2 তে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসপাতি নিয়ে আলোচনা করছি। 2টা নিউটনের ল শিখলাম, ভরবেগ শিখছি, ভরবেগের সংরক্ষণশীলতা কিভাবে ইউজ করব সেটা শিখলাম। হ্যাঁ, তো আজকে নিয়ে আমাদের বলের সেকেন্ড লেকচারটা শেষ। তো লেকচার নাম্বার 3 তে আমরা বলের ঘাত, তারপর তারপর হচ্ছে কি আমাদের কি আছে, বলের ঘাত, তারপরে মেবি আমাদের ঘর্ষণ বল, তারপরে হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখি যে কি আছে। এই যে বলের ঘাত, হ্যাঁ, তারপর বলের ঘাতের উদাহরণ, মহাকর্ষ বল নিউটন, তারপরে মহাকর্ষ বলের উদাহরণ আছে আমাদের কিছু। তারপর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কপিকল। কপিকল নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কপিকল নিয়ে আলোচনা আমাদের একদম লেকচার নাম্বার 4 এ হবে। তো এর আগে আমাদের এই যে বলের ঘাত, বলের ঘাতের উদাহরণ, তারপর হচ্ছে মহাকর্ষ বল, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তো নেক্সট ক্লাসটা তেমন একটা বড় হবে না, ছোট হবে মোটামুটি, আর খুবই সহজ হবে। সো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাবা। ক্লাসটা দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, সবকিছু করবা, ঠিক আছে? তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো মতো পড়াশোনা করো এবং আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। তোমাদের জন্য কিন্তু চ্যাপ্টার শর্ট ক্লাসগুলো আমরা এখন থেকে নিয়মিত আপলোড করতে থাকবো, এবং এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা কাজ ক্ষমতা শক্তি শুরু করে দিব। কাজ ক্ষমতা শক্তিতে তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকবে, যেটা একদম তোমাদের ভিত্তিটা এমন ভাবে গড়ে দিবে যাতে তোমাদের আর অন্য কোথাও কোনো ধরনের পড়াশোনা বা এক্সট্রা কোর্স না করা লাগে। এই ফ্রি কোর্সটার মাধ্যমে বা এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে তুমি কিন্তু তোমার যে বেসিক সেটা খুব ভালো মতো কভার আপ করে ফেলতে পারবে, এবং আমরা এনাফ প্র্যাকটিস করব। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু আমরা ওয়ান শট এমসিকিউ এবং সিকিউর ব্যবস্থা রাখবো। সো সেগুলো দেখেও কিন্তু তোমরা খুব ভালো মতো উপকৃত হতে পারবে। সো এসএসসি 27 তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করো। তোমাদের সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।